হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রস্তুতি। তোমাদের সামনে আজকে আমি বায়োলজির এমন একটা টপিককে নিয়ে এসেছি যেটা তোমাদের আপকামিং পিএসসি এক্সামগুলো যেরকম ক্লার্কশিপ, ফুড এসআই, মিসেলিনিয়াস এবং মেনলি এএনএম জিএনএমে তোমাদেরকে হেল্প করবে। আমাদের টপিকের নাম কি তোমরা দেখতেই পাচ্ছ, পুষ্টিতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। এবার আমরা এই টপিকটা কেন পড়বো, আগে এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা সারাদিনে যে কাজগুলো করি সেই কাজগুলোর জন্য আমাদের এনার্জি দরকার, আর সেই এনার্জি আমরা পাই ফুড থেকে, মেনলি কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট থেকে। দে আর অলসো কল্ড দ্য প্রিন্সিপাল ফুড, মানে ম্যাক্রোনিউট্রিয়েন্টস। দ্যাট মিনস তাদেরকে আমরা প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড বলে থাকি, কারণ তাদের কাছ থেকে আমরা এনার্জিটা পাচ্ছি। আরেক ধরনের ফুড আছে যাদের কাছ থেকে আমরা তেমনি এনার্জি পাই না, তারা আমাদের ইমিউনো সিস্টেমকে বুস্ট করতে হেল্প করে। দে আর কল্ড প্রোটেক্টিভ প্রিন্সিপাল অফ ফুড, তার মানে ভাইটামিন, মিনারেলস অ্যান্ড ওয়াটার। এবার আমাদের এই যে ডাইজেস্ট সিস্টেম, এটা যখন আমরা ভ্রূণ অবস্থায় থাকি সেটা 5 নম্বর উইক থেকেই শুরু করে তৈরি হওয়া। এবার এই যে ডাইজেস্ট সিস্টেম, এটা দুটো পার্টে আমাদেরকে পড়তে হবে। একটা আমরা বলবো পৌষ্টিক নালী, মানে এলিমেন্টারি ক্যানাল, আর একটা আমরা পড়বো পৌষ্টিক গ্রন্থি। দ্যাট মিনস লালা গ্রন্থি, যকৃৎ, অগ্রাশয়, পাক গ্রন্থি এবং আন্ত্রিক গ্রন্থি। এদের কাজ কি? এদের মাধ্যমে খাবার কোনোদিন ট্রাভেল হয় না, এরা আমাদেরকে জুস বা এনজাইম দিয়ে হেল্প করে। খাবার মেনলি ট্রাভেল হয় এই পার্টগুলো দিয়ে। এটা তোমরা দেখতে পাচ্ছ আমার চার্টের মধ্যে। মোটামুটি আমাদের স্টার্টিং পয়েন্ট, দ্যাট মিনস মাউথ, অ্যান্ড দ্য এন্ডিং পয়েন্ট, দ্যাট ইজ কল্ড অ্যানাস, এটা টোটালি 8.2 থেকে 10 মিটার অব্দি লম্বা। এবার কোশ্চেন আসতে পারে, আমরা তো নিজেরাই এত লম্বা নয়, তাহলে এটা কি করে থাকে? এটা কুঁচকে থাকে আমাদের বডিতে। এবার আমরা ছোটবেলায় একটা জিনিস পড়েছি যে আমরা খাবার আমাদেরকে ভাঙতে হবে। দুভাবে আমরা ভাঙতে পারি। একটাকে আমরা বলি মেকানিক্যাল ডাইজেশন, একটাকে আমরা বলি কেমিক্যাল ডাইজেশন। কেমিক্যাল ডাইজেশন হয় এনজাইম দিয়ে। তার মানে আমাদের বডির যতগুলো এনজাইম আছে সেগুলো এনজাইম জলের উপস্থিতিতে খাবারগুলোকে ভাঙে। এই জন্য অল এনজাইমস আর কল হাইড্রোলেস এনজাইম। এবার এটাকে আমরা বলি কেমিক্যাল মেথড। এবার মেকানিক্যাল মেথডের নাম কি? যেটা দাঁত বা জিহ্বা দিয়ে আমরা করে থাকি। মেনলি দাঁত এখানে ইউজ হচ্ছে। এবার আমরা যখন খাবার খাই ওটাকে আমরা বলি ইনজেকশন, তার মানে খাদ্য গ্রহণ। সেই গৃহীত খাদ্যের আমাদেরকে ভাঙতে হয়, দ্যাট মিনস ডাইজেশন। দেন পাচিত খাদ্য, মানে ডাইজেস্টিভ যে খাদ্যটা আছে ওটাকে আমাদেরকে শোষণ করতে হয়, তার মানে অ্যাবজর্পশন। শোষিত খাদ্যের আত্তীকরণ, তার মানে অ্যাসিমিলেশন। অ্যান্ড অপাচ্য খাদ্যের বহিষ্করণ, দ্যাট মিনস ইজেশন। এই টোটাল প্রক্রিয়ায় ডাইজেশনের আন্ডারে, দ্যাট মিনস ডাইজেস্টিভ সিস্টেম এই কাজগুলো করে থাকে। এবার আমরা যখন খাবার খাবো তখন আমাদের মাউথ দিয়ে আমরা ইনজেক্ট করি খাবারটাকে, ইনজেক্ট করবো না, ইনজেকশন করি। এবার এই যে ওষ্ঠ আর দাঁতের মাঝখানে যে মাইক্রোস্কোপিক গ্যাপটা, এটাকে আমরা বলি হলো ভেস্টিবিউল। আর দাঁতের পর যেই জায়গাটা আমরা মেনলি খাবারটাকে ভাঙি ওটাকে আমরা বলি মুখবিবর বা বাক্টাল ক্যাভিটি। এবার আমরা যখন মুখ দিয়ে খাবার খাবো তখন আমাকে খাবারকে ভাঙতে হবে। কেন ভাঙবো? কারণ একটু আগে আমি বললাম জটিলতম খাদ্যকে আমাদেরকে সরলতম খাদ্যে রূপান্তরিত করতে হয়। তার মানে কার্বোহাইড্রেটের সরলতম রূপ হলো মনোস্যাকারাইড, ফ্যাটসের সরলতম রূপ হলো ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল, আর প্রোটিনের সরলতম রূপ হলো অ্যামাইনো অ্যাসিড। এদেরকে আমাদেরকে মেনলি ভাঙতে হচ্ছে। এবার আমি একটা এলিমেন্টারি ক্যানালের টোটাল একটা ছবি তোমাদের সামনে তুলে ধরলাম। আমার সাইডেও তুমি দেখতে পাবে আমি যখন পড়াতে শুরু করবো মেনলি। ঠিক আছে? মুখ, গলবিল, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বীরযন্ত্র, এই কয়েকটা নিয়ে আমাদের পৌষ্টিক নালী বা এলিমেন্টারি ক্যানাল গঠিত হয়েছে। আমরা যখন খাবার খাই তখন আমরা দাঁতের মাধ্যমে ওটাকে চর্বণ করি। আমাদের এবার দাঁতের যদি আমি দেখি তাহলে আমাদের 4 রকমের দাঁত আছে। একটা ইনসিজার্স, একটা ক্যানাইন, একটা প্রিমোলার, একটা মোলার। এবার আমাদের দন্ত সংকেত করতে হবে, যেটা তুমি আমার আমার এদিকে দেখতে পাবে এই সাইডে। দেখো, আমরা আমাদের জীবনকালে 2 সেটস অফ দাঁত তৈরি হয়। একটাকে আমরা বলি হলো ডেসিডুয়াস টিথ বা দুগ্ধ দাঁত বা টেম্পোরারি টিথ, আরেকটাকে আমরা বলি হলো পার্মানেন্ট টিথ, যেটা একবারই তৈরি হয়ে গেল। এবার শিশুদের ক্ষেত্রে কতগুলো টিথ থাকে? টিথের সংখ্যা কতগুলো? 20টি। এবার এই 20টির দন্ত সংকেতকে আমরা কিভাবে লিখবো, মানে কিভাবে প্রকাশ করব? যদি আমি মাউথকে রিপ্রেজেন্ট করি, দ্যাট মিনস আমি যদি আমার মাউথকে ওপেন করি তাহলে আমি মাঝখান থেকে যদি আমি ডিভাইড করি, তার মানে এখানে ইনসিজার্স, এখানে ক্যানাইন, এখানে প্রিমোলার, এখানে মোলার, আবার এখানে ইনসিজার্স, ক্যানাইন, প্রিমোলার, মোলার, এরকম করে থাকে। আবার এরকম করে আমি ইনসিজার্স, ক্যানাইন,
প্রিমোলার, মোলার লিখবো। আবার এখানে ইনসিজাস, ক্যানাইন, প্রিমোলার, মোলার লিখবো। তার মানে এই দাঁতের সংখ্যা আপন এই দাঁতের সংখ্যা, ঠিক আছে? এইভাবেই আমি রিপ্রেজেন্ট করছি। তার মানে আমি এই সেটকে রিপ্রেজেন্ট করছি, বা মেনলি তোমরা এই সেটকে রিপ্রেজেন্ট করে টোটাল সংখ্যা পেয়ে যাবে। দ্যাট মিনস 20। কি করে 20? তুমি এখানে দেখো 5/5 আছে, তার মানে এখানেও 5, এখানেও 5, তার মানে এখানেও 5, এখানেও 5, 5 4 যা 20। তার মানে শিশুদের ক্ষেত্রে দুগ্ধদাতের সংখ্যা কত? 20। কিন্তু এটা কতদিন থাকে? এটা থাকে হলো আমাদের 6 to 7 ইয়ার্স। তারপরে আমাদের পার্মানেন্ট টিথ তৈরি হতে শুরু করে। টোটাল পার্মানেন্ট টিথ 17 থেকে 25 এর মধ্যে পার্মানেন্ট টিথ আবার নিজেকে রিপ্লেস করে। তার মানে দুগ্ধদাঁত নিজেকে রিপ্লেস করছে। তার মানে দুগ্ধদাঁত রিপ্লেস করে পার্মানেন্ট টিথ হচ্ছে। কত? পার্মানেন্ট টিথের সংখ্যা 28। ঠিক আছে? এই 28টা আমি কিভাবে লিখবো? তোমরা দেখতে পাবে এখানে ইনসিজার 2/2, ক্যানাইন 1/1, প্রিমোলার 2/2 আর মোলার 2/2 থাকে। 17 থেকে 25 এর মধ্যে উইজডম টিথ চলে আসে বলে আমি এখানে 3/3 লিখেছি। তার মানে এখানে যদি আমি কাউন্টিং করি তাহলে 32 হয়। আর যদি 32 না হয় তাহলে অ্যাডাল্ট অবস্থায় ওটা 28 অবধি চলে আসে। ঠিক আছে? এবার এটা তো দাঁতের সংখ্যা গেল। এবার এই দাঁতের সংখ্যার মধ্যে মানে দাঁত পড়তে গেলে আমাদেরকে 3টা ওয়ার্ড বা 3টা টার্মিনোলজি আমাদেরকে পড়তে হবে। একটা হেটেরোডন্ট, একটা থেকোডন্ট, একটা বিউনোডন্ট, আর একটা তোমাদের ডাইফিওডন্ট। তার মানে ডাইফিওডন্ট কেন? কারণ আমাদের 2 প্রকার দাঁত সারা জীবন তৈরি হচ্ছে, এই জন্য ডাইফিওডন্ট বলি। হেটেরোডন্ট কেন বললাম? কারণ আমাদের দাঁতের প্রত্যেকটা দাঁতের স্ট্রাকচার সেম নয়। ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার, ওদের যে ক্রাউন আছে, ক্রাউন এবার কি কোশ্চেন আসতে পারে যে দাঁতের উপরের স্ট্রাকচারটাকে আমরা ক্রাউন বলি, মানে কাজ মানে খাজ। খাজের গঠন প্রত্যেকটা টিথের আলাদা আলাদা, আর রুটের যে স্টাইল প্রত্যেকটা টিথের আলাদা। আমি ইনসিজার, ক্যানাইন একটা করে রুট থাকে, আর প্রিমোলার, মোলার একের বেশি করে রুট থাকে। এই জন্য প্রত্যেকটা স্ট্রাকচার আলাদা আলাদা বলে আমাদের মানুষের দাঁতের গঠনকে হেটেরোডন্ট বলা হয়। বিউনোডন্ট কেন বলে? কারণ খাজগুলো খুব ছোট ছোট, খাজের স্টাইলটা অন্যান্য অ্যানিমেল থেকে আমাদের আলাদা। আর থেকোডন্ট কেন বলে? কারণ আমাদের যে জ সকেট আছে, ওই জ সকেটের মধ্যে আমাদের দাঁতগুলো খুব শক্ত করে এমবেডেড থাকে, এই জন্য আমাদেরকে বলা হয় থেকোডন্ট। এই 4টা শব্দ বা এই 4টা টার্মিনোলজি তোমরা মনে রাখবে। এবার আমাদের দাঁতকে যদি আমি খুব ভালো মতো দেখি, আমাদের দাঁতের বাইরের দিকে যেই লেয়ারটা আছে ওটাকে আমরা বলি এনামেল। সব থেকে হার্ডেস্ট লেয়ার আমাদের বডির মধ্যে। এটা কোন সেল দিয়ে তৈরি হয়? অ্যামাইনো প্লাস সেল থেকে একটা সাবস্টেন্স তৈরি হয়, যে সাবস্টেন্স আমাদের এনামেল তৈরি করে। মেনলি তোমরা বলতে পারো ক্যালসিয়াম ফসফেট। ঠিক আছে? এনামেলের পরে যে স্ট্রাকচার থাকে ওটাকে আমরা বলি ডেন্টাইন। ডেন্টাইন আমাদের সারা জীবন তৈরি হতে শুরু করে, মানে রিপ্লেস করে নিজেকে। ডেন্টাইন কে তৈরি করে? ওডোন্টোব্লাস্ট। এটা কি দিয়ে তৈরি মেনলি? এটা মেনলি তৈরি হলো ক্যালসিয়াম কার্বনেট। আর 3 নম্বর যেটার মধ্যে আমরা আমাদের নার্ভ, ব্লাড ভেসেলস থাকে, ওটাকে আমরা বলি হলো পাল্প ক্যাভিটি। ঠিক আছে? এই পাল্প ক্যাভিটি যদি ওপেন হয়ে যায়, তার মানে আমাদের যদি টুথ ডিকে হয়, এই টুথ ডিকেটা হয় একটা ব্যাকটেরিয়ার জন্য, তোমরা মনে রাখতে পারো স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স, যার জন্য টুথ ডিকেটা হয়। এই টুথ ডিকেটা খুব বাজে, খুব ব্যথা হয়। তো এই টুথ ডিকে হলে আমাদের পাল্প ক্যাভিটি ওপেন হয়ে যায়, তখন আমাদের খুব ব্যথা হয়। আর দাঁতের ব্যথা তো অনেকটাই মানে সহ্যকর নয়, তোমরা অনেকেই জানো। তোমাদের দাঁতের ব্যথার হয়তো অনেকেই এই এক্সপিরিয়েন্সটা করেছো দাঁতের ব্যথায়। আচ্ছা, এবার আমরা যখন খাবার খাবো তখন আমাদের দাঁতের সাথে সাথে আমাদের জিহ্বাও কাজ করে। জিহ্বা মানে আমাদের টাং। আমাদের যে মুখবিবর আছে, এই মুখবিবরের মেঝেতে একটা মাস্কুলার পার্ট থাকে বা মাংসল স্ট্রাকচার থাকে, ওটাকে আমরা বলি টাং মানে জিহ্বা। এই টাঙের মধ্যে বিভিন্ন ধরনের শ্বাসকোরক থাকে। আমরা 5 ধরনের শ্বাসকোরকের নাম জানি। 5 নম্বর শ্বাসকোরকের নাম তোমরা হয়তো অনেকেই জানো না, এটা আমি আজকেই বলবো। সেটা হলো একটা সুইট, একটা সল্টি, একটা সোর, একটা বিটার, আর মাঝখানে কিছুটা থাকে উমামি। এটা নতুন আবিষ্কার হয়েছে জাপানের ভাষায়, উমামি। এবার আমরা তাহলে দাঁতের মাধ্যমে আর জিহ্বার মাধ্যমে চর্বণ করছি। এবার মাস্টিকেশন করছি। জিহ্বা আমাদের কথা বলতে, আমাদের খাবারকে গলাধঃকরণ করতে হেল্প করে। আর আমাদের মাউথকে যদি আমি খুব ভালো মতো অবজার্ভ করি, আমাদের মাউথের দিকে 3টা স্যালাইভারি গ্ল্যান্ড আছে, যে আমাদের স্যালাইভা দিয়ে প্লাস এই স্যালাইভার মধ্যে এনজাইম আছে যেটা দিয়ে আমাদেরকে হেল্প করে। আমাদের মুখে মেনলি কার্বোহাইড্রেট জাতীয় খাবারই ভাঙে। এই জন্য কেন? কারণ এটার জন্য একটা পিএইচ দরকার, যেটা 6.0। ওর মধ্যে শুধু অ্যামাইনেজ কাজ করে বলে অ্যামাইনেজ শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে ভাঙতে পারবে। এই জন্য মাউথে শুধু কার্বোহাইড্রেট জাতীয় খাবারই আমরা ভেঙে থাকি। এবার এই শ্বাসকোরক যেটা বললাম, এই শ্বাসকোরকগুলো কোথায় থাকে? প্যাপিলির মধ্যে থাকে।
আমাদের জিহ্বার অনেকগুলো বালজিং পার্ট বা পপ আপ পার্ট থাকে, যেটা একটু যদি জুম করি তাহলে দেখতে পাবো, ওটাকে আমরা বলি প্যাপিলি। ওই প্যাপিলি, 4 ধরনের প্যাপিলি আমাদের জিহ্বাতে আছে। এই প্যাপিলির মধ্যে সাতকোরকগুলো এমবেডেড থাকে। আর এই সাতকোরকের মধ্যে আমাদের কিছু রিসেপ্টর থাকে। মোটামুটি এক একটা সাতকোরকে 50 থেকে 150টা করে রিসেপ্টর থাকে, যেগুলোর মাধ্যমে আমরা স্বাদ পাই। স্বাদ শুধু স্যালাইভা আসলো তা নয়, আমরা দেখে ওটাকে আমরা ঘ্রাণ নিচ্ছি প্লাস স্যালাইভা কাজ করছে, তখনই আমরা এই খাবারের স্বাদ পাবো। তার মানে অনেকগুলো অ্যাকশন একসাথে কাজ করে। এবার আমরা যখন খাবারটা খাই, তখন আমাদের সামনের তালু আছে আর পিছনের একটা তালু আছে। সামনের তালুকে আমরা বলি হার্ড প্যালেট, আর পেছনে যত যেতে শুরু করবো ওটাকে আমরা বলি সফট প্যালেট। এবার যখনই তুমি পেছনে যেতে শুরু করবা, দ্যাট মিনস এই যে মুখ বিবর আছে, আমি একটু আগে তোমাদের ক্লাসের শুরুতে হয়তো বলেছিলাম যে আমাদের ওষ্ঠ মানে আমাদের যে ঠোঁট আর দাঁতের মাঝখানে যে স্ট্রাকচারটা মানে গ্যাপটা, মাইক্রোস্কোপিক গ্যাপটা, ওটাকে আমরা বলি ভেস্টিবিউল। আর যেখানে আমরা খাবারটাকে ভাঙি ওটাকে আমরা বলি হলো বাক্কাল ক্যাভিটি। এবার বাক্কাল ক্যাভিটি আমরা যদি হা করি বা আ করি, তাহলে একটা স্ট্রাকচার ঝুলন্ত অবস্থায় দেখতে পাবো, ওটাকে আমরা বলি আলজি বা ইভিউলা। যখন আমরা খাবার খাই তখন ইভিউলার পিছন দিকে আমাদের ন্যাজোফ্যারিংসকে আটকে দেয়। ন্যাজোফ্যারিংস মানে নাসা গলবিল আটকে দেয়, যাতে খাবারটা নাসা গলবিলে না যায়। ঠিক আছে, এবার গলবিলে আসে, যেহেতু গলবিলের কথা আসলোই। গলবিলের 3টা পার্ট, একটা নাসা ছিদ্রের কাছে, যেটাকে আমরা নাসা গলবিল বলি। একটা খাবারটা যেই টিউব দিয়ে যায় মানে যে ওপেনিং দিয়ে যায়, ওটাকে আমরা বলি মুখ গলবিল, দ্যাট মিনস ওরোফ্যারিংস। আরেকটা যেটা নিচ দিয়ে যায় ল্যারিংসের কাছে, ওটাকে আমরা বলি ল্যারিঞ্জোফ্যারিংস বা স্বরগলবিল। এবার গলবিলের মোটামুটি তোমার লেন্থ মোটামুটি আমরা 12 সেন্টিমিটার বা মোটামুটি 5 থেকে 6 ইঞ্চ জানি, 6 ইঞ্চ। এবার ওটা যাবে নেক্সট গ্রাসটালিতে। এবার এখানে একটা ফ্যাক্ট আছে, তো তোমাদের ছোটবেলায় মা বাবা বলছে যে খাবার সময় কথা বলতে নেই। কেন কথা বলতে নেই? কারণ আমরা জানি আমাদের যে উইন্ড পাইপ আছে যেটা সামনের দিকে আছে, আর উইন্ড পাইপের পিছন দিকে আছে ফুড পাইপ। তার মানে ট্রাকিয়া, দ্যাট মিনস উইন্ড পাইপ, তার পিছন দিকে যে ফুড পাইপ আছে তার মানে ইসোফেগাস। ওই ইসোফেগাসটা পিছনে আছে। আমরা যখন কথা বলবো তখন উইন্ড পাইপকে একটা ফ্ল্যাপ লাইক স্ট্রাকচার ঢেকে রাখে, ওটাকে আমরা বলি এপিগ্লটিস। তার মানে আমাদের এই যে উইন্ড পাইপের যে ওপেনিংটা, ওটাকে আমরা বলি গ্লটিস, ওপেনিংকে ঢেকে রাখে এপিগ্লটিস। যখন আমরা কথা বলবো এপিগ্লটিস খুলে যায়, এই জন্য খাবারটা এপিগ্লটিসে চলে আসতে পারে, মানে এপিগ্লটিস দিয়ে না, গ্লটিস দিয়ে চলে আসতে পারে। এই জন্য কিন্তু আমাদের দম বন্ধ হয়ে মারাও যেতে পারি আমরা। এই জন্য অনেক সময় তোমরা ভিডিওতে বা রিলসে দেখেছো যে অনেক সময় খাবার আমাদের উইন্ড পাইপে চলে আসে বলে আমাদের নাভির উপরের দিকে আমাদেরকে ঠেলতে হয় যাতে খাবারটা ব্যাক পেস করে। ঠিক আছে, একদমই এটা কিন্তু আমাদের মা বাবারা ঠিকই বলে খাবার সময় মানে কথা বলতে হয় না। আর ইসোফেগাসের ওপেনিংটা আমরা কি বলি? গালেট বলি। এই ইসোফেগাস দিয়ে খাবারকে নামতে হবে। ঠিক আছে, যখন গ্রাসনালি বা ইসোফেগাস দিয়ে খাবার নামে তখন আমরা সোয়ালিং করি। এরকম করে সোয়ালিং করি কেন? কারণ সোয়ালিং করে একটা প্রেশার ক্রিয়েট করি যাতে আমাদের এই যে ইসোফেগাস মানে গ্রাসনালিতে একটা পেরিস্টালসিস মুভমেন্ট হয়। এই পেরিস্টালসিস মুভমেন্টের দরকার যাতে খাবারটা আমাদের স্টমাকে গিয়ে পড়ে। এটা কত সেন্টিমিটার? এটা মোটামুটি 25 সেন্টিমিটারের কাছাকাছি ইসোফেগাস। এবার খাবারটা কোথায় গিয়ে বললো? পাকস্থলিতে। পাকস্থলী যে শেপ লাইক একটা স্ট্রাকচার, ওরা পাকস্থলীর স্ট্রাকচারটা আমার এখানে দেখতে পাচ্ছ, প্লাস আমার হাতের সামনে বোঝানোর সময় আমার হাতের সামনে তোমার পাকস্থলীর স্ট্রাকচার একটা দেখতে পাবে। এই যে পাকস্থলী যেটা যে শেপ লাইক স্ট্রাকচার, এর মধ্যে 4টা পার্ট আছে। দ্য স্টার্টিং অফ স্টমাক মানে পাকস্থলী, ওটাকে আমরা বলি কার্ডিয়া, যেটা কার্ডিয়ার কাছে আছে বলে, হার্টের কাছে আছে বলে কার্ডিয়াক বলা হয়। উপরের স্ট্রাকচারটাকে আমরা বলি ফান্ডাস, যেখানে খাবারটা মেনলি ভাঙবে ওটাকে আমরা বলি বডি বা দেহ। আর ডিউটেরামের কাছে যে স্ট্রাকচারটা আছে ওটাকে আমরা বলি পাইলোরিক স্ট্রাকচার। ঠিক আছে, এবার স্টমাকে আমরা জানি HCl কাজ করে, মানে একটা ইম্পর্টেন্ট অ্যাসিড। ঠিক আছে, যেটা 2.0 pH কাজ করে। এবার আমরা অনেক সময় অ্যান্টাসিড খেয়ে থাকি, বা অনেক সময় আমরা খাবারের আগে বা খাবারের পরে সাথে সাথে জল খাই। এর ফলে কিন্তু HCl এর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। এটা একদমই করা উচিত না। এটা বায়োলজিক্যালি কিন্তু বলা হয়, আমরা এটা অনেক সময় ভুল করে থাকি, আমিও করে থাকি, এটা করা ঠিক না। এবার আমাদের যখন খাবারটা পাকস্থলীতে নামে তখন আমাদের ইসোফেগাস আমাদের ডায়াফ্রাম ক্রস করে যায়। এবার এই যে এটা যদি ডায়াফ্রাম হয়, ইসোফেগাস যদি ক্রস করে, তাহলে নিশ্চয়ই ইসোফেগাসের মাঝখানের যে পোর দিয়ে একটা পোর লাগবে, এখানে একটা গর্ত লাগবে। এই গর্তটাকে মানে ডায়াফ্রামের এই গর্তটাকে আমরা বলি ইসোফেজিয়াল হাইটাস। এই গর্ত দিয়ে ইসোফেগাসটা নামে, দেন পাকস্থলীতে ওপেন করে, মানে স্টমাকে ওপেন করে। এখানে
এবার কোশ্চেন আসতে পারে যে স্যার তাহলে পাকস্থলী যে ওপেন করছে তার মানে আমরা যখন বিভিন্ন ধরনের শবাসন করি বা উল্টে যাই তখন আমার খাবারটা পাকস্থলী থেকে উল্টো দিকে কেন আসে না? এখানে একটা ব্যাপার আছে, ম্যাজিক। এই ম্যাজিকটা কি? পাকস্থলীর এই জায়গায়, যেহেতু এখানে লিভার আছে দেখাতে আমি পারছি না, তোমরা আমার পাশে দেখতে পাবে, এন্ডিং পয়েন্ট অফ ইসোফেগাস এন্ড স্টার্টিং পয়েন্ট অফ স্টমাক, এখানে একটা স্ফিংটার কাজ করে, বন্ধ থাকে। খাবারটা আসবে তারপর স্ফিংটার খুলবে, ওটাকে বলা হয় তোমার ইসোফেজিয়াল স্ফিংটার বা লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। এটা খাবার আসে, খুলে তারপর খাবার অল্প অল্প করে আমার স্টমাকে নামে। এবার আমরা অনেক সময় বিভিন্ন ধরনের বিয়ে বাড়িতে বা অনুষ্ঠানে গিয়ে খুব স্টার্টার খেয়ে থাকি। স্টার্টার খাওয়া একদমই উচিত নয়, কারণ স্টমাকের মধ্যে খাবারটা কমপক্ষে 4 থেকে 6 ঘন্টা থাকে। আর একদম ফুল ফ্রেশ স্টমাককে ভরাট করে খাওয়া উচিত না, তাহলে আমাদের খিদে নষ্ট হয়ে যাবে। এবার যখনই খাবারটা নামে বডিতে খাবারটা আস্তে আস্তে ভাঙবে, যেটা তোমাদের আমি পরবর্তী ভিডিওতে যখন আমি পৌষ্টিক গ্রন্থি পড়াবো তখন এর মেকানিজমটা আরো ভালো মতো বোঝাবো। এবার স্টমাকের মধ্যে কাজ করে, খাবারটা আস্তে আস্তে ভাঙছে, 4 থেকে 6 ঘন্টা খাবারটা থাকে। এবার সেটা অল্প অল্প করে, একবারে নয়, অল্প অল্প করে আমার স্মল ইন্টেস্টাইনে এন্ট্রি করে। এবার কোশ্চেন আসতে পারে যে স্মল ইন্টেস্টাইন তো অনেকটাই লম্বা, মোটামুটি 6 মিটার, তাহলে কেন এর নাম স্মল ইন্টেস্টাইন? আরেকটা ম্যাজিক, আরেকটা ফ্যাক্ট, স্মল ইন্টেস্টাইন নাম স্মল ইন্টেস্টাইন লম্বার জন্য নয়, লেন্থের জন্য নয়, এর ডায়ামিটার বা উইথের জন্য হয়েছে। তার মানে এটা যদি আমি উইথ ধরি মোটামুটি 2.5 সেন্টিমিটারের কাছে যাবে যদি উইথ বা ডায়ামিটার ধরি, কিন্তু লম্বা কিন্তু 6 মিটার অবধি। এবার স্টমাকের পর যখন খাবারটা স্মল ইন্টেস্টাইনে যাবে, স্মল ইন্টেস্টাইনের 3টা পার্ট, একটাকে আমরা কি বলি ডিউডেনাম, একটাকে আমরা বলি জেজুনাম, একটাকে আমরা বলি ইলিয়াম। এরকম 2 থেকে 3 ml খাবার আস্তে আস্তে করে ডিউডেনামে এন্ট্রি করে। আর স্টমাকেও কিন্তু একটা চার্নিং মুভমেন্ট হয়, চার্নিং মুভমেন্ট মানে 20-30 সেকেন্ড পর একটা চার্নিং মুভমেন্ট হয়, যাতে খাবারটা আস্তে আস্তে ব্রেক করতে পারে। এবার যখন ডিউডেনামে খাবার এন্ট্রি করে, তার মানে এটা একটা স্মল ইন্টেস্টাইনের পার্ট। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, মেনলি ইলিয়ামেই খাবার ভাঙে, কারণ তোমরা ছোটবেলায় পড়েছো ইলিয়ামে একটা ম্যাজিক স্ট্রাকচার থাকে যেটাকে আমরা ভিলাই বা মাইক্রোভিলাই বলে থাকি, একটু পরে আমি আবার বরাবো। এবার যখন ডিউডেনামে এন্ট্রি করে, ডিউডেনামের মোটামুটি লেন্থ মোটামুটি 0.25 মিটার, জেজুনামের লেন্থ মোটামুটি 2.50 মিটার, আর ইলিয়ামের লেন্থ মোটামুটি 3.25 মিটার। ইলিয়ামটা সব থেকে বড়। এবার আমি যদি ইলিয়ামকে ড্র করি, এই যে একটা পেন, এটা একটা টিউব, তাহলে এরকম আসবে। এবার ইলিয়ামের মধ্যে এরকম করে একটা ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে, ওটাকে আমরা বলি ইন্টেস্টিনাল রুগে, খাদ। এই রুগেকে যদি আমি জুম করি তাহলে ভিলাই, তারপরেও জুম করলে মাইক্রোভিলাই দেখতে পাবো। এবার এরকম কেন খাদ আছে? যাতে অ্যাবজর্পশন বেশি হয়, সারফেস এরিয়া বেড়ে যায়। তোমরা ছোটবেলায় যখন সাতরা বই বা ছায়া প্রকাশনের বই পড়েছো 9, 10-এ, তখন বলা ছিল যে সারফেস এরিয়া বাড়লে খাবারকে অনেক বেশি ম্যাক্সিমাম অ্যাবজর্ব করতে পারবো, কারণ ইন্টেস্টাইন থেকে খাবারটা মেনলি কার্বোহাইড্রেট, প্রোটিন ডাইরেক্টলি যায় রক্তে। আর আমরা যখন ফ্যাটকে ভাঙবো, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে, তখন সেটা আগে ল্যাকটিয়াল গ্ল্যান্ডে যায়, পয়সিনিতে যায়, তারপর সেটা রক্তে প্রবেশ করে, ডাইরেক্টলি রক্তে প্রবেশ করে না ফ্যাটসের সরলতম খাদ্যগুলো। এবার আমরা যখন খাবারটা স্মল ইন্টেস্টাইনে এন্ট্রি করলো আর ইলিয়ামে মেনলি খাবারটা আস্তে আস্তে ডাইজেস্ট করলো, তার মানে এখানে ইলিয়ামের মধ্যে তারা ডিউডেনামের মধ্যে কারা এন্ট্রি করবে হলো তোমার যকৃৎ আর অগ্নাশয়ের ডান্ডগুলো, কারণ যকৃৎ আর অগ্নাশয় কিছু জুস বা এনজাইম ডিউডেনামকে পাঠায়। যেমন ডিউডেনামের মধ্যে এদের দুজনের ওপেনিং আছে, যখন আমি এই স্ট্রাকচারগুলো পড়াবো তোমাদেরকে আরো ভালো মতো বোঝাবো। এবার ক্ষুদ্রান্ত, তার মানে স্মল ইন্টেস্টাইন যখন এই খাবারগুলোকে নিয়ে ডাইজেস্ট করা শুরু করে দেয়, তার মানে ইলিয়াম মেনলি ডাইজেস্ট করে। ইলিয়ামের কাছে সব ধরনের এনজাইম আছে ডাইজেস্ট করার জন্য। এবার ইলিয়াম থেকে ওটা কোথায় যাবে? লার্জ ইন্টেস্টাইন, দ্যাট মিনস বৃহদন্ত, যেটা অপাচ্য খাদ্যের বহিষ্করণ ঘটায়। এবার যেখানে এন্ট্রি করায় ওটার মধ্যে একটা ভাল্ব থাকে, ওটাকে আমরা বলি ইলিওসিকাল ভাল্ব। এরকম কেন নাম? কারণ ইলিয়াম স্মল ইন্টেস্টাইনের পার্ট, আর কোথায় গিয়ে এন্ড করছে? লার্জ ইন্টেস্টাইনের সিকামে গিয়ে এন্ড করছে, এই জন্য এর নাম ইলিওসিকাল ভাল্ব। আর এই সিকামের মধ্যে কিছু সিম্বায়োটিক ব্যাকটেরিয়া আছে, যেই ব্যাকটেরিয়াগুলো কিছু ভাইটামিন তৈরি করে থাকে, সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। এবার এই সিকামের থেকে অ্যাপেন্ডিক্স বের হয়। তোমরা অনেকেই অ্যাপেন্ডেক্টমির কথা শুনেছো, যেখানে অ্যাপেন্ডিক্সকে বাদ দিয়ে দেওয়া হয়। বিশেষ করে বিদেশে যেই মায়েরা বেবি ক্যারি করার আগে অ্যাপেন্ডিক্সকে বাদ দিয়ে দেয়, কারণ পরবর্তীকালে অ্যাপেন্ডিক্স নিয়ে প্রচুর প্রবলেম হয়। অ্যাপেন্ডিক্সকে আমরা
ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স বলি, যেটা একটা ভেস্টিজিয়াল অর্গান বা নিষ্ক্রিয় অঙ্গ। এটা আমাদের কাজ নাই, পূর্বপুরুষের এদের কাজ ছিল, আস্তে আস্তে এদের কাজ ইভলিউশনারি সিগনিফিকেন্সের রেসপেক্টে এই কাজ বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, যারা হার্নিভোরস তাদের এখনো এই অ্যাপেন্ডিক্সের কাজ আছে, আমাদের ক্ষেত্রে এই কাজ আর নেই। এরকম আমাদের 100টার বেশি আমাদের গোটা বডিতে নিষ্ক্রিয় অঙ্গ আছে। এবার সিকাম থেকে শুরু হয় কোলন। এবার এই কোলন তোমরা দেখতে পাবে, একটাকে বলা হয় তোমার অ্যাসেন্ডিং কোলন, একটাকে বলা হয় ট্রান্সভার্স কোলন, একটাকে বলা হয় ডিসেন্ডিং কোলন, পিছন দিকে যায় সিগময়েড কোলন, দেন রেকটাম মলাশয়, দেন অ্যানাস দিয়ে অপাচ্য খাদ্যের বহিষ্করণ ঘটে। এবার খুব একটা মজার কথা বলছি তোমাদেরকে, তোমরা হয়তো এটা এক্সপিরিয়েন্স করছো, আমরা কিন্তু নিজের ইচ্ছায় খাবার খাই আর নিজের ইচ্ছায় মল ত্যাগ করি। আমাদের মল ত্যাগ আমাদের যে মলাশয়ের মধ্যে যে মলটা জমে থাকে, ওটা কিন্তু মোটামুটি আমাদের নিজের ইচ্ছায় হয়। তার আমাদের মাউথে আর আমাদের অ্যানাসে আমাদের ঐচ্ছিক পেশি আছে। ঠিক আছে, অনৈচ্ছিক পেশিও আছে, কিন্তু ঐচ্ছিক পেশির কাজ এখানে বেশি, কারণ আমাদের নিজেদের কন্ট্রোলের মধ্যে, এটা আমাদের একটা ভলেন্টারি অ্যাকশন। এবার অ্যানাল ট্যানাল বা অ্যানাল দিয়ে বাইরে বেরিয়ে যাবে, অপাচ্য খাদ্য বাইরে না বের করলে আমাদের শরীরে নানা রকম প্রবলেম হয়। এবার তোমাদের আরও কিছু ফ্যাক্ট আমি বলে রাখি। আমাদের বৃহদন্ত অনেকক্ষণ খাবার স্টোর করে রাখে, লার্জ ইন্টেস্টাইন মেনলি 25 থেকে 30 আওয়ার্স, ইভেন 40 আওয়ার্সও, যেটা বিশেষ করে ফ্যাট জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাদ্যের যে হলো অপাচ্য খাদ্যটা বের হলো, সেটা 30 থেকে 40 আওয়ার্স স্টোর করে রাখে। ঠিক আছে, এবার বৃহদন্ত লার্জ ইন্টেস্টাইন লার্জ কেন? কারণ এর উইথটা অনেকটা বড়, 4.8 সেন্টিমিটার, কিন্তু লেংথে ছোট, 1.5 মিটারের কাছাকাছি। এবার তোমরা এই যে স্ট্রাকচারটা দেখছো, এখানে একটা মাস্কুলার 3টা জাংশন থাকে মাসেলসের, এটাকে বলা হয় টিনিয়া পোলি। আর এরকম পাউচ লাইক স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, যেটা স্মল ইন্টেস্টাইনে দেখা যায় না, শুধুমাত্র লার্জ ইন্টেস্টাইনে এই পাউচ লাইক স্ট্রাকচার দেখা যায়, যেটাকে আমরা বলি হস্ট্রা, পাউচ লাইক স্ট্রাকচার। এবার এখানে জমা হবে, দেন এখানে এন্ট্রি করবে। এখানে থাকে তোমার অনৈচ্ছিক পেশি, এখানে থাকে ঐচ্ছিক পেশি। ঠিক আছে, এবার যদি আমরা বেশি তোমাদের অ্যান্টিবায়োটিক্স খাই, তাহলে অ্যান্টিবায়োটিক্স খেলে আমাদের জলশোষণ ক্ষমতা কমে যায়, এই জন্য আমাদের মল দিয়ে জল বেরিয়ে যায়। এই জন্য দেখবে আমাদের করোনার সময় বা আমাদের ফিভার হলে যদি আমরা অ্যান্টিবায়োটিক্স খাই, আমাদের মলের মধ্যে জলের পরিমাণটা বেশি। এবার লাল গ্রন্থি, যকৃৎ, অগ্রাশয়, পাকগ্রন্থি, আর্তের গ্রন্থি, এদেরকে আমরা পৌষ্টিক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ড বলি। আমাদের নেক্সট ভিডিওতে এই গ্ল্যান্ড নিয়ে আমরা চর্চা করব। এবার তোমাকে আরেকটা কথা বলি তোমাদেরকে, আমরা যখন খাবার খাবো, এই খাবারগুলো যখন ভাঙবে, তখন এনজাইম বা জুস কাজ করবে। এটা আমি বলছিলাম জলের উপস্থিতিতে কাজ করবে। তার জলের উপস্থিতিতে কাজ করার জন্য এগুলোকে অ্যাবজর্বেবল হতে হবে। তার আত্তীকরণ, অ্যাবজর্পশন, এই দুটো প্রসেস 5টা প্রসেসের মধ্যে খুব 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 ইম্পর্টেন্ট। যদি এগুলো ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু অপাচ্য খাদ্যের বহিষ্করণ ঠিকঠাক হবে না। তার বৃহদন্ত যে কাজ বা ক্ষুদ্রান্তের কাজ এখানে খুব ভাইটাল রোল প্লে করছে। বৃহদন্তের কাজ তোমরা জানো যে জলশোষণ বা সল্টকে শোষণ করে মেনলি। এবার আমরা যেভাবে আমি ডিসকাস করলাম তোমাদের ক্ষেত্রে, এই ডিসকাশনটা আমার যা মনে হয় খুব ইজিভাবে আমি ডিসকাস করেছি। তোমাদের যদি কোনো প্রবলেম হয়, তাহলে তোমরা সেটা কমেন্ট বক্সে জানাবে। তো এবার আমাদের যে দাঁতের সংকেত, আমি একটু বলে রাখি, দাঁতের সংকেত তোমরা দাঁত স্ট্রাকচার আমার হাতের সামনে পাবে। দাঁতের স্ট্রাকচারের মধ্যে তোমরা ক্রাউন দেখতে পাবে, নেক দেখতে পাবে, আর রুট দেখতে পাবে যদি দাঁতের গঠনে দেখো। আর তার মধ্যে আমি একটু আগে বললাম যে এনামেল, ডেন্টাইন আর রুট পাল্পের মধ্যে বা পাল্প ক্যাভিটির মধ্যে তোমরা নার্ভ, ব্লাড ভেসেলস থাকে। এই জন্য দেখবে খোঁচা দিলে অনেক সময় ব্যথা হয়, আবার সেন্সেশন কাজ করে। এই সেন্সেশনটা কিন্তু নার্ভের জন্য হচ্ছে আর ব্লাড ভেসেলসের জন্য এই যে হচ্ছে। এই জন্য বেশি দাঁত খোঁচাতে হবে না বা খোঁচানো উচিত নয়। এবার আমরা প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব ভালো মতো ডিটেলসে অ্যানালাইজ করলাম। তোমাদের যদি এই অ্যানালাইসে যদি কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে সেটা কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।